ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং আছেন কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। ফিরছি আলোচনায়। জি, আনিস আলমগীর, আলোচনা আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনি জানবেন যে পুশব্যাক ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চাইল ভারত, দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কে চাইছে? ভারত। জি, শুনতে পাচ্ছেন আনিস আলমগীর? আপনি হেডলাইনটা আবার বলেন। পুশব্যাক ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চাইল ভারত, হ্যাঁ, দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব যাচাই করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছেন। ইটস গুড সাইন। এটা তো যে কোনো দেশ তাদের যদি কোনো ডিসপিউট থাকে চাইতেই পারে, এবং বাংলাদেশের সঙ্গে যে তারা এটা চেয়েছে সেটা একটা ভালো হচ্ছে যে পুশব্যাক করবে, কোনো কথা নাই বার্তা নাই, বাংলাদেশি নাগরিকদের সীমান্ত দিয়ে পার করে দেবে। তার থেকে সহযোগিতা চাওয়া উচিত তারা যদি মনে করে যে কোনো বাংলাদেশি অবৈধভাবে সেখানে বাস করছে, যেটা বাংলাদেশ বিশ্বাসই করে না, তো সেটা প্রপার ওয়েতে আসবে। এবার এই সহযোগিতা চাওয়া মানে হচ্ছে বাংলাদেশ তাহলে বলবে যে কোন কোন বাংলাদেশি সেখানে আছে, প্রপার ডকুমেন্ট তাদেরকে দেন, বাংলাদেশ যাতে যাচাই করতে পারে। কিন্তু রাতের অন্ধকারে চোরাচুর গলিতে মানুষকে ধরে নিজের দেশের নাগরিকদের যে বাংলাদেশে ওরা পাঠিয়ে দেয়, মুসলমান হলেই যে ধরে নেয় যে সে বাংলাদেশি হবে, মুসলমান বা বাঙালি হলেই ধরে নেয় যে সে বাংলাদেশি হবে। এই যে ভারতের গত কয়েক বছর ধরে এক ধরনের মনোভাব, এক ধরনের এটা কি বলবো, মানে অগণতান্ত্রিক নিজের দেশের নাগরিকদের সঙ্গে যে আচরণ, অমানবিক আচরণ, সেটা তো এখানে একটা বন্ধ হওয়ার সুযোগ থাকে। এটা তো এখন অর্থনৈতিক কারণে ওই দেশের নাগরিক এখানে আসবে, এই দেশের নাগরিক ওইখানে আসবে, ধর্মীয় কারণে যেতে পারে, নানা কারণে যেতে পারে, কিন্তু সেটা রিয়েলি গিয়েছে কিনা সেটা তো যাচাই করতে হবে। তো আমি মনে করি যে ভারত যদি এটা প্রপার ওয়েতে প্রস্তাব দিয়ে থাকে, বাংলাদেশ তাতে সহযোগিতা করা উচিত, বাংলাদেশও তাদেরকে প্রস্তাব দেওয়া উচিত যে কি প্রক্রিয়ায় তাহলে এটা সমাধান করা যায়। জি, আমরা একটু কামাল উদ্দিন সবুজের কাছে যাই। কামাল উদ্দিন সবুজ, এবারে বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল বেআইনি অনুপ্রবেশ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অভিযোগ করে আসছিলেন। কামাল উদ্দিন সবুজ, যে প্রশ্নটি আসলে বিরতির আগে করেছিলাম আপনাকে, সেটি হচ্ছে, আবার একটু বলি আপনাকে, এবারে বিধানসভায় বড় ইস্যু হয়েছিল পুশব্যাক বিষয়টি, এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছিল, অভিযোগ করছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে আসলে বাংলাভাষী মুসলিম এবং যারা বিজেপির রাজনীতির বিপক্ষে তাদের অবৈধ তকমা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। উজবেকের যে ইস্যুটা আপনি খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে যে উজবেকের এই যে ইস্যুটা, ভারত তো প্রায় মাঝে মাঝে এই উজবেক বাংলাদেশে ভারতীয় নাগরিকদেরকে জোর করে আপনার বিভিন্ন সীমান্ত অনুপ্রবেশ ঘটায়, এবং অনেক জায়গায় আমাদের যে সীমান্ত রক্ষী আছে তারা অনেক সময় বাধা দেয়, মাঝে মাঝে জোর করে ঢুকিয়ে দেয়। এখন এই জিনিসটা কিন্তু বিশেষ করে বিজেপি গভর্নমেন্টের সময় এটা অনেক বেশি হয়েছে, আগে হতো। তো তাদের যে পলিসি, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই করছে বলে আপাতত মনে হচ্ছে। যাদের উল্টো হচ্ছে তাদেরকে, এরা আপনার বেশি তারা মুসলমান আসলে। তো কাজেই ভারতে আপনি জানেন যে অনেক মুসলমান, অনেক মানে অনেক মুসলমানের বসবাস, এবং সেখানে মুসলমান হলেই তারা বাংলাদেশে বাংলাদেশি নাগরিক বলে পুশব্যাক করে দিবে। এটা তো আসলে এগুলা তো কোনো অর্থহীন কথা, মানে মানে একটু মোটিভেটেড, এবং এগুলো একটু উস্কানিমূলক। এগুলো বিভিন্ন সময় বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদও জানানো হয়েছে সরকারিভাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তারা এগুলো থামেছে। এখন আবার নতুন করে এগুলো করছে। এখন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী আপনি যে মমতা ব্যানার্জির কথা বলছেন, সেখানে আছে উনি, আবার সেখানে আবার ওনার মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে। কথাটা হচ্ছে যে এই যে জিনিসগুলি করে বাংলাদেশ তো কাউকে পুষব্যাক করে না। তো
কাজেই তারা যদি মনে করে যে এগুলো করতে করতে আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক গত বিশেষ করে বেশ কয়েক বছর ধরে যে সম্পর্ক খুবই অবনতি হয়েছে, এসব অনেক কারণে হয়েছে। এবং আপনি জানেন যে বিজেপি গভর্নমেন্ট সেখানে তাদের যে আপনার নাগরিকত্ব আইন যে আইন করেছে জাপানিজ, এবং সেখানেও কিন্তু আপনি দেখে থাকবেন যে তারা মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে টার্গেট করেছে, হিন্দুদেরকে টার্গেট করেনি। এটা আমার কথা, সেটা ভারতের আভ্যন্তরীণ রাজনীতির কথা, এবং সেটা জানেন। ভারতের এই যে নীতি, এই নীতিতে আসলে প্রথম কথা এই নীতিটা স্বচ্ছ না, এই নীতিটা গ্রহণযোগ্য না, এবং এই নীতিটা আপনার কূটনৈতিক ভাবেও এটা নাই। কিন্তু আপনারা তো সেটা মানছে না। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা, এবং এটা করতে ভারত এই বিষয়গুলি নানা জিনিস এই সীমান্ত মানে বাংলাদেশ শুধু নয়, ভারতের যে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ভারত এই যে আপনার দাদাগিরি করতে যেটা হচ্ছে সবার সঙ্গে তাদের সম্পর্ক আমাদের সঙ্গে শুধু বুঝবেন না, আর অন্যান্য অনেক ইস্যু আছে যে পানি চুক্তি থেকে শুরু করে অনেক, যার কারণে বাংলাদেশের মানুষ এখন আর ভারতকে বিশ্বাসই করতে চায় না। এই যে এটা তো বাংলাদেশের মানুষের দোষ না, এটা ভারতের নিজস্ব সৃষ্টি। তো একটা তারা যদি মনে করে তারা বৃহৎ প্রতিবেশী অন্যান্য প্রতিষ্ঠানের রাখতে হয়, রাখলে সেটা কি তারা বুঝতে পারে কি পারে না, আমি ঠিক বুঝতে পারি না। কারণ এটা যদি তাদের ফরেন পলিসি হয়, এটা যদি তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করা হয়, তাহলে ইন আইদার কেস যেই দৃষ্টিকোণ থেকে করা কেন আসলে কারো কাছে নজর করে, তাই তো হয়েছে। তো এতে করে ভারতের দিক খুব লাভ হয়েছে বলে আমার কাছে মনে হয়। এই যে নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, এটাকে আবার কতদিনে বাংলাদেশের মানুষ যদি তাদের উপর সেই বাংলাদেশের মানুষের আস্থা ভারতের জনগণের ভারতের মানুষ তাদের আস্থা খুবই কঠিন ব্যাপার। কারণ দীর্ঘদিন ধরে তাদের এই কাজগুলির কারণে জি, কামরুদ্দিন সবুজ, আমরা একটু আনিস আলমগীরের কাছে যাই। আমরা একটু আনিস আলমগীর, আপনি কি এই ইস্যুতে কিছু অ্যাড করবেন কিনা? না, আমি যেটা বলেছি ওইটাই, যে আমার কাছে বরং ভারতের প্রস্তাবটা ভালোই মনে হয়েছে। কারণ যে সমস্ত একটা ইলেকশনের পর পরে এই ধরনের ইস্যু আসা, এবং যেখানে বাংলাদেশকে নানাভাবে হুমকি দিচ্ছিল, বা বাংলা ওইখানকার মুসলমানদেরকে পাঠিয়ে দেবে, যে এই মনোভাব বিজেপির কয়েকজন নেতা তাদের বক্তৃতায় বলেছে, এটা ইলেকশনের আগে পরে যেভাবে কথা হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমি মনে হচ্ছে বাংলাদেশ এর মধ্যে বলে দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে বাংলাদেশ বিডিআর বা আমাদের সীমান্ত রক্ষী বাহিনী যারা আছে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে এই ধরনের কোনো কার্যক্রম ভারত সুযোগ নিতে না পারে। তো সেই সেই জায়গায় যখন তারা বলছে যে আমরা আলাপ করতে চাই, আমার মনে হচ্ছে আলাপের প্রসঙ্গটা ভালোই, এবং এই দিক থেকে আগাক, সেটা হচ্ছে বেটার। জি, আমরা একটু হাম উপসর্গ নিয়ে কথা বলতে চাই। গতকালকেও 12 শিশুর মৃত্যু। অবস্থা আসলে দিনকে দিন জটিল হয়ে উঠছে। আইসিইউ অক্সিজেন দিয়েও বাঁচানো যাচ্ছে না অনেক প্রাণ। জি, আনিস আলমগীর। এটা তো খুবই আনফরচুনেট। আমাদের শিশুরা মারা যাচ্ছে, যারা বছর বয়স তাদের 2 বছরও হয় নাই। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। 300+, এখন আমার মনে হয় যে 320-এর মতো আহ, শিশু মারা গিয়েছে, 17 বা 20-এর মতো। তো এতগুলো শিশু মারা যাচ্ছে, রাষ্ট্র যেন নির্বিকার। রাষ্ট্র যেই উদ্যোগ নেওয়ার কথা ছিল, আজকে প্রায় 2 মাস হয়ে গেল, 1.5-2 মাস এই ধরনের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা ইউনূসের সরকারের একতরফা তাদের কার্যক্রম, এবং ইউনিসেফকে মানে অগ্রাহ্য করা, তাদের পরামর্শকে অগ্রাহ্য করে যা কিছু করেছে তার পরিণতি তো আমরা ভোগ করছি। কিন্তু ইউনিসেফের উপরে ফেলে দিয়ে শুধু সরকারকে বেঁচে থাকলে হবে না, কিংবা আগের সরকার কি করেছে এগুলো বললে তো হবে না। এখন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, সরকারের কাঁধেই পড়ে এগুলো। সরকার, আমি মনে করি যে এখন আমাদের টেস্টিং কিট পর্যন্ত নাই, এটাও নিউজ এসেছে। তো আমি মনে করি যে অবিলম্বে
এই এই যেই টানাপোড়েন, এই ঘটনাগুলো যেভাবে ঘটছে, এটা সরকার দৃষ্টি দেবে। এবং এর জন্য অতীতকে আমরা ফেলেও দেব না। অতীতে যারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছে, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার যে গাফলতি করেছে, তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আইনের মুখোমুখি এই জন্য করতে হবে যে এই রাষ্ট্র এতগুলো শিশুর মৃত্যুতে নির্বিকার থাকতে পারে না। রাষ্ট্র এর আগে 2024-এ যখন জুলাই আন্দোলন হলো, তখন তখন যে আমাদের যে শিশুরা মারা গিয়েছিল, 133 জনের মতো শিশু, শিশু মানে সেটা 18 বছর বয়স পর্যন্ত। তো 18 বছর বয়স পর্যন্ত লোক আমরা শিশু হিসেবে চিন্তা করি, তাদের মৃত্যুতে এই আহাজারি করেছিল পুরো জাতি। এখন 300-এর অধিক শিশু মারা যাচ্ছে, এবং এই ইউনূস, যাকে এখন বিশ্ব বাটপার হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে মানুষ, সেই ইউনূস সরকার এবং তার স্বাস্থ্যমন্ত্রী এর কোনো পদক্ষেপ নেন নাই। তাহলে তাদেরকেও আইনের মুখোমুখি করতে হবে। আমি মনে করি যে তাদের প্রত্যেকের গাফেলতির জবাব দিতে হবে। এখন ইউনূস সরকার করে গেছে, সেটার বিচার হবে না, তার আগের গুলো হবে, কিংবা অন্য সরকারের গুলো হবে। এটা তো হতে পারে না। শেখ হাসিনাকে আমরা বিচারের মুখোমুখি করেছি কেন? আমাদের ওই শিশুদেরকে মেরেছিল, প্রায় ওই আন্দোলনে প্রায় 2000 লোক মারা গিয়েছিল। তো এই শেখ হাসিনা যদি এগুলোর জন্য দায়ী হতে পারে, তাহলে এই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য কে দায়ী? নিশ্চয়ই ইউনূস দায়ী। ইউনূসকে ওই দায়িত্ব নিতে হবে। এবং এই সরকার তাকে যদি কি কারণে তাকে সর্বদলীয় প্রোটেকশন দিয়ে রেখেছে এবং তার সমস্ত অপকর্মকে সায় দিয়ে যাচ্ছে, আমি এটা জানি না। সরকার যদি নিজের ঘাড়ে না নিতে চায়, শুধু দায়িত্ব তো অবশ্যই পালন করবে তার, যেহেতু সরকার চালাচ্ছে, কিন্তু যে কাজ তারা করে নাই সেটা তারা গায়ে গায়ে নেবে কেন? ইউনূসের, আমি মনে করি যে অবিলম্বে ইউনূসকে আইনের মুখোমুখি করা উচিত। এবং এর সঙ্গে আরো গাফলতি করছে যে সমস্ত আমলা এবং ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা, সবাইকে আইনের মুখোমুখি করা উচিত। এবং শুধু আইনের মুখোমুখি করলে হবে না, এবং এটা কিভাবে উত্তরণ করতে হবে সেই ব্যবস্থা নিতে হবে সরকারকে। জি, কামাল উদ্দিন সবুজ, আমরা আনিস আলমগীরের কথা শুনছিলাম। আনিস আলমগীর বারবার বলার চেষ্টা করছে যে ইউনূস সরকারের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে আসলে আজকে এই যে হামে আমাদের এই যে শিশুরা মৃত্যুবরণ করছেন, এবং এই কারণে আইনের মুখোমুখি দাঁড় করানো উচিত ডক্টর ইউনূস এবং তার যে তখনকার স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন। না, আমি এটা এভাবে বলতে চাই যে আপনি জানেন যে হামের টিকা বা হাম শুধু নয়, হাম সহ অন্যান্য অনেকগুলি টিকা একেবারে কম, মানে শিশুদের জন্মের পর থেকে বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়। এবং এইটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছেন যে এই হামের এই অবস্থার জন্য গত ইন্টারিম গভর্নমেন্ট এবং এর আগে আওয়ামী লীগ সরকার দুই সরকারই গুরুতর অপরাধ করেছেন। কারণ তখন এই টিকাগুলি যারা মারা যাচ্ছে, এই শিশুগুলি আপনি দেখবেন যে বয়সে মারা যাচ্ছে, এই শিশুগুলির টিকা কিন্তু তখনই দেওয়া ছিল। সেই হিসাবে এই দুই সরকারই এখানে দায়ী। আমি বর্তমান সরকারের কথা পরে আসছি। আমার কথা হচ্ছে যে টিকাগুলি যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু ঠিকভাবে দেওয়া হয় নাই, এবং এবং যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কি সঠিক, যে উপকরণ দিয়ে যে সেগুলো কি সত্যিকারের হামের টিকা বা অন্যান্য টিকা ছিল কিনা সে নিয়েও নানা প্রশ্ন আছে। তো এটা একটা দিক যে তারা এই কাজটা তো গুরুতর অপরাধ করেছে আগের দুই সরকার। এটা আইনের আওতায় আনবেন কিনা যেটা বলা হচ্ছে, আইনের আওতায় তো আনা উচিতই, যেহেতু তারা এই অন্যায়টা করেছে। এখন এটা সরকার নিশ্চয়ই ভেবে দেখবেন এটা কিভাবে, কোন প্রক্রিয়া সেটা করবেন। কিন্তু এখন মনে করেন বর্তমান সরকার যেটা 2-2.5 মাস বয়সী, এদের উপর তো আর এই দোষটা আপনি পুরোপুরি চাপাই দিতে পারবেন না। এই কারণে পারবেন না, এখন অলরেডি এই ঘটনার পরে গভর্নমেন্ট যতটুকু সম্ভব তাদের এই ব্যবস্থা, তাদের মানে এই ক্যাজুয়ালিটি যাতে না হয় এবং এটা যাতে একটা মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায়, সেজন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যতটুকু আমাদের মানে আমাদের ক্ষমতা আছে। সেই হিসাবে আপনি দেখবেন যে টিকা দেওয়া শুরু হয়েছে এবং মধ্যে প্রত্যেকটা মৃত্যু একটা শিশু মারা যায় সেটাও দুর্ভাগ্যজনক। আমরা কোনো মৃত্যুই কামনা করি না, কিন্তু তারপরেও আমরা দেখবো যে এর মধ্যে ক্যাজুয়ালিটি কিন্তু মানে আমি কিন্তু মৃত্যুর সংখ্যা কমেছে কিন্তু। এবং আমরা দেখেছি যে সরকার দরকার বলছে যে টিকা কোনো এখন আর কোনো অভাব নেই, টিকা অলরেডি দেওয়া শুরু হয়েছে। কাজে আমি মনে করবো, কারণ এই টিকা যে দেওয়া শুরু হয়েছে এটা তো সাথে সাথে এটার যে কার্যকারিতা এটা
কার্যকারিতা শুরু হওয়ার জন্য কিন্তু একটা টাইম লাগে। তো কাজে এই বিষয়গুলি আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, মেডিকেল সায়েন্সের সঙ্গে related। কাজে এই বিষয়গুলো দেখতে হবে। আমরা চাইবো যে কোনো শিশুরই আর মৃত্যু না হোক। সরকার যারা অলরেডি হামে আক্রান্ত হচ্ছে, এই শিশুদের যারা মৃত্যু মুখে পতিত না হয় সেজন্য ব্যবস্থা যারা নিয়েছে এটাকে আরো খুবই স্ট্রংলি দেখা উচিত, যাতে কোনো শিশু মারা না যায়। কিছু ব্যবস্থা তো নেওয়া হয়েছে এবং আমের জানি আপনি দেখেছেন গণমাধ্যমে এসেছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমি মনে করি যে যেটা হয়ে গেছে অলরেডি, যেটা যারা দায়ী, সেটা নিশ্চয়ই সরকার পদ্ধতি নিজেই বলেছেন তারা গুরুতর অপরাধ করেছেন এবং এটা মানে পরবর্তী স্টেপ কি হবে নিশ্চয়ই সরকার থেকে বলবেন নিশ্চয়ই তারা। আমি এটাই মনে করি। জি, আমরা একটু আনিস আলমগীর আপনার কাছে ফিরি। সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি খাতে আসছে বড় ধরনের পরিবর্তন। আপনি জেনে থাকবেন যে আসলে বিশ্বে যেখানে গড়ে 30%-রও বেশি বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে, বাংলাদেশের এটা মাত্র 2.3%। মন্ত্রী যা আমাদের আশার বাণী শুনিয়েছেন যে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি কাঠামো তৈরির কাজ করছে মন্ত্রণালয়। আমি এটা নিয়ে তো বিস্তারিত রিপোর্ট দেখিনি, তবে অবশ্যই নবায়নযোগ্য হতে হবে। কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যখন এই প্রযুক্তি নিচ্ছে, আমরা কেন সেটা নেব না? এবং বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে। নানাভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বিভিন্ন দেশে। আপনার বায়ু দিয়ে হচ্ছে, তারপরে গার্বেজ দিয়ে হচ্ছে, তারপর আমাদের তো এখন পারমাণবিক পদ্ধতিতেও আমরা গিয়েছি। তো আমি মনে করি যে সরকার অবিলম্বে অবিলম্বে যদি নাও পারে, এই ফেজ বাই ফেজ এমন একটা পরিস্থিতি তৈরি করুক যে বিদ্যুতের নিয়ে যে আমরা পরনির্ভরশীলতা, আমরা আদানির উপর নির্ভরশীল, আমরা জ্বালানি গুলো অন্য বাইরে থেকে কিনতে হচ্ছে, আমেরিকা থেকেও কিছু চুক্তি হয়েছে এলএনজি কেনার জন্য। তো সব মিলিয়ে আমি পুরো জ্বালানি খাত সেক্টরকে প্যাকেজ হিসেবে যদি চিন্তা করি, আমি মনে করি যে এটা সরকারের উচিত যে বহুমুখী একমুখী নির্ভরশীলতা না থেকে বহুমুখী নির্ভরশীলতার দিকে যাওয়া। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে জ্বালানির যে স্বল্পতা দূর করার জন্য সরকার যে পদ্ধতিগুলো নিচ্ছে, প্রজেক্টের কথা চিন্তা করছে, সেগুলো এক্সপিডাইট করা উচিত। জি, আমরা একটু কামালউদ্দিন সবুজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয় নিয়ে। এটা তো আসলে এটা নতুন বিষয় না। আসলে আমাদের যে আপনার যে সংকট রয়েছে, যে আপনাদের যে চাহিদা রয়েছে সেটা তো আমরা এখন পূরণ করতে পারি। এটা তো আমরা অনেক পুরো বাংলাদেশের সমস্যা। তো সেই অর্থে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন যে রিনিউয়েবল এনার্জি কথা বলছেন আপনি, আমরা আমাদের যে বিদ্যুৎ উৎপাদন করা হয় বিভিন্ন সোর্স থেকে আসে। এটা আপনার হাইড্রোলিক ইয়ে থেকে হয়, আবার তাপবিদ্যুৎ যেগুলো আমরা বিভিন্ন আপনার ডিজেল দিয়ে আমরা করি বা অন্যান্য ইয়ে করি, তারপর আবার পারমাণবিকও আছে। সব মিলিয়ে যতটুকু উৎপাদন হয় এটা তো চাহিদা আমরা মেটাতে পারি। চাহিদা তো ক্রমাগত বাড়ছে, যে পরিমাণ চাহিদা বাড়ছে সেই হিসাবে উৎপাদনটা ওটার সঙ্গে ওই গতিতে আপনার আপনার উৎপাদন করতে পারবে। কাজে এই ক্ষেত্রে যে রিনিউয়েবল এনার্জি কথা যেটা বলা হচ্ছে এটা তো তত ভালো হতো, কিন্তু কথা হচ্ছে যে এটা দ্রুততম জি, সময়ের মধ্যে কামালউদ্দিন সবুজ আমাদের শেষ করতে হচ্ছে। মিনিমাম সময় আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, ধন্যবাদ আনিস আলমগীর। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।